দেখতে শান্ত, উন্নত এবং প্রযুক্তিতে ভরা এই দেশটির ভিতরেই চলছে এক নিঃশব্দ সংকট। কোনো রাজনীতি অথবা যুদ্ধের দিক থেকে নয়, জনসংখ্যার দিক থেকে 2025 সালে জাপান একটি ভয়াবহ পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদদের মতে জাপান ধীরে ধীরে একটি সমৃদ্ধ সংকুচিত জাদুঘরে পরিণত হচ্ছে। যদি আজই কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে জাপানের অর্থনীতি, সামরিক ব্যবস্থা সব একেবারে ভেঙে পড়তে পারে। চলুন আজকের এই ভিডিওতে পুরোটা বোঝার চেষ্টা করি যে জাপানের পতনের মূল কারণগুলি কি এবং ভবিষ্যতে আর কি সমস্যার সম্মুখীন হতে পারে এই দেশটি। 2024 সালে জাপানের জনসংখ্যা হলো 123 মিলিয়ন, যেখানে 2010 সালে জাপানের জনসংখ্যা ছিল 128 মিলিয়ন। অর্থাৎ মাত্র 5 বছরের গ্যাপে জাপান থেকে 5 মিলিয়ন মানুষ কমে গেছে। সরকারের একটি নিজস্ব অনুমান অনুযায়ী জাপানের জনসংখ্যা 2070 সালের মধ্যে নেমে আসবে 87 মিলিয়নে, অর্থাৎ এক জীবনদশায় 32% কম। বিশ্বের সবথেকে বয়স্ক দেশ হলো জাপান, যেখানে 30% মানুষের বয়স 65 বছরের উপরে এবং প্রতি 10 জনের মধ্যে একজনের বয়স 80 পার। একটি পরিসংখ্যান বলছে যে জাপানে শিশুদের ডাইপারের থেকে বেশি প্রাপ্তবয়স্কদের ডাইপার বিক্রি হয়। জাপানের মানুষদের বয়স বাড়ছে এবং জন্মের হার হু হু করে কমছে, যার ফলাফলস্বরূপ জাপানের অনেক স্কুল ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। গ্রামগুলো প্রায় খালি হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, জাপানের জন্মহার কম, মানুষদের বয়স বেশি, তাহলে অন্যান্য উন্নত দেশগুলোর মতো অভিবাসী নিয়ে জাপান কেন নিজের সমস্যা মেটায় না? কারণ জাপান অভিবাসনের জন্য প্রায় বন্ধ একটি দেশ, যেখানে জনসংখ্যার 2.3% মানুষই মাত্র বিদেশি, যেখানে আমেরিকার পরিসংখ্যান 15%, জার্মানির 13% এবং কানাডার 10%। OECD দেশগুলির মধ্যে জাপানের অভিবাসনের হার সর্বনিম্ন। এমনকি 2022 সালে যখন বিশ্বজুড়ে শ্রমিক সংকট দেখা দিয়েছিল তখন জার্মানি 10 লাখেরও বেশি অভিবাসী নিয়েছিল। কানাডা নিজেদের বরাদ্দ বাড়িয়েছিল, কিন্তু একই সংকটে থাকা সত্ত্বেও জাপান প্রায় চুপ করেছিল। 2019 সালে জাপান স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ভিসা চালু করে 14টি সেক্টরের জন্য, যেমন কৃষি, নির্মাণ, পরিচর্যা। কিন্তু এই পদক্ষেপে কিছু পজিটিভ ফলাফল আসে না। তার প্রধান 3টি কারণ হলো সীমিত চাকরি, কঠোর ভাষা পরীক্ষা এবং নাগরিকত্বের কোনো স্পষ্ট পথ ছিল না, যার ফলে জাপানকে বাঁচাতে যে শ্রম শক্তির প্রয়োজন তা উৎপন্নই হয়নি। জাপানে এমন এক সমাজতন্ত্র চলে যেখানে মনে করা হয় জাপানি সংস্কৃতি সারা পৃথিবীতে অনন্য এবং এখানে বিদেশিরা সহজে খাপ খায় না। উদাহরণস্বরূপ, এখানে বিদেশিদেরকে অনেক বাড়িওয়ালাই ঘর ভাড়া দিতে চান না। চাকরির জন্য প্রয়োজন সাবলীল জাপানি ভাষা, অর্থাৎ আপনাকে সাবলীল ভাষা বলতে হবে। সামাজিক বৃত্তেও একজন বহিরাগতকে সংযুক্ত হতে অনেক সময় লেগে যায়। আর যে সমস্ত নেতারা ক্ষমতায় আছেন তারা মনে করেন অভিবাসীরা এলে এখানে অস্থিরতা সৃষ্টি হবে। জাপান অভিবাসনের বদলে ভরসা রেখেছে রোবোটিক্স এবং অটোমেশনের ওপর। আজ জাপানে প্রতি 10,000 কর্মীর জন্য গড়ে 400+ রোবট থাকে, যার হার বিশ্বে সর্বোচ্চ। জাপানের অনেক ক্যাফে ও দোকান নিজেদের ফ্লোর পরিষ্কার করার জন্য রোবটের ব্যবহার করে। জাপানের বয়স্করা নিজেদের একা সময় কাটানোর জন্য রোবট পোষ্য ব্যবহার করে থাকেন। রেস্টুরেন্টে ট্যাবলেট মেনু এবং কলকারখানায় অটোমেশনের ব্যবহার জাপান করে থাকে, কিন্তু সমস্যা হলো রোবট সব কাজ করতে পারে না। রোবট পারে না পাহাড়ি ঢালে স্ট্রবেরি চাষ করতে। রোবট পারে না মানসিকভাবে সান্ত্বনা দিতে। কর্মীর বদলে রোবটের ব্যবহার এরকম রূপে চলতে থাকলে ধারণা করা হচ্ছে 2040 সালের মধ্যে 11 মিলিয়ন কর্মীর ঘাটতি দেখা দেবে জাপানে, যা বর্তমান কর্মশক্তির প্রায় 20%। আজ জাপানের গ্রামাঞ্চলে অনেক নৌকো নোঙর ফেলে পড়ে রয়েছে, কারণ মাছের অভাব নয়, অভাব হলো মৎস্যজীবীদের। ছোট নির্মাণ কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে কাজ করানোর মতো মানুষ নেই। ফুকুওকার একটি পাইলট প্রকল্পে ফিলিপিনো কেয়ার গিভার এনে জাপানি বয়স্ক মানুষদের দেখাশোনা করানো হয়। শুরুতে স্থানীয় মানুষেরা এই প্রকল্পটিকে পছন্দ করেননি, কিন্তু ধীরে ধীরে ওই বিদেশিদের সাথে তারা অভ্যস্ত হয়ে পড়েছিল। ফিলিপিনো কেয়ার গিভাররা জাপানি সংস্কৃতির সাথে নিজেদেরকে বেশ ভালো মানিয়ে
নিয়ে নিয়েছে, এখানকার সমাজে অংশ নিয়েছে, এখানকার উৎসবে অংশ নিয়েছে, কিন্তু 5 বছর পর তাদেরকেও নিজেদের দেশে ফিরে যেতে হবে, কারণ জাপানে নির্দিষ্টভাবে নাগরিকত্বের কোনো পথই নেই। 2023 সালে জাপান তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান জার্মানির কাছে হারিয়েছে। IMF অনুমান করছে 2026 সালের মধ্যে ক্যালিফোর্নিয়া জাপানকে ছাড়িয়ে যাবে, এরপরে ভারতও জাপানকে ছাড়িয়ে যেতে পারে, কারণ জাপানের শ্রম শক্তি কমছে, করদাতা কমছে এবং অবসরপ্রাপ্ত জনসংখ্যা বাড়ছে। কিন্তু 2023 সালে জাপান সরকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় যে কিছু বিদেশি শ্রমিককে অনির্দিষ্টকালের জন্য জাপানে এসে থাকার অনুমতি দেওয়া হবে। এটা জাপানের ইতিহাসে একটি বড় পরিবর্তন। 35 বছরের কম বয়সী জাপানিদের একটি বড় অংশ মনে করে যে দেশকে বাঁচাতে হলে অভিবাসনের প্রয়োজন। আজ জাপান একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে তাদের কাছে দুটো অপশন আছে। এক হলো তাদের সীমান্ত বন্ধ রেখে তাদের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা, আর 2 হলো সীমান্ত খুলে দিয়ে অভিবাসনের প্রতি জোর দিয়ে দেশের অর্থনীতিকে পুনর্জীবিত করা। জাপান কোন দিকে যায় সেটা ভবিষ্যতই বলে দেবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।